Hello everyone, this is Ranjit Mondal and welcome to BioLivet ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো প্রতিদিনের মতো কিন্তু আমরা আজকে জেএনএম এর জন্য ক্লাস নিয়ে এসেছি এবং আজকের ক্লাসটা হবে কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ক্লাস 9 এর যে সেকেন্ড চ্যাপ্টার, ক্লাস 9 এর যে সেকেন্ড চ্যাপ্টার 9 যে সেকেন্ড চ্যাপ্টার সেই চ্যাপ্টারের উপরে হবে জীব সংগঠনের স্তর। এবং এই জায়গা থেকে খুব ট্রিকি কোশ্চেন হয়। তোমরা ভালো করে জানো যে অ্যাসিড, বেস, কার্বোহাইড্রেট এই সমস্ত জিনিসগুলো এই চ্যাপ্টারে আছে। ডিএনএ, আরএনএ, ঠিক আছে। তারপরে আছে কোষ এবং কোষের বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো। তো এই জায়গা থেকে খুব সুন্দর কোশ্চেন হয় এবং খুব সোজা সোজাও কোশ্চেন হয়, ঠিক আছে। তো আজকে আমরা যেটা করছি, আমরা কিন্তু বেসিক্যালি বলেছি যে আমরা এখন যে ক্লাসগুলো করব সেগুলো জাস্ট ওয়ান লাইনের টাইপের শর্ট, ঠিক আছে। যেখান থেকে কোশ্চেন হয় সেই জায়গাগুলো আমরা ডেসক্রিপটিভ টাইপ করব না, ঠিক আছে। শর্ট সাজেস্টিভ টাইপ করব, আম, বা যেটাকে বলা হয় সামারি, ঠিক আছে। যে একটা চ্যাপ্টার থেকে পুরো সামারি করে দেবো, ঠিক আছে। তো যতটুকু পড়ানো হচ্ছে এইটুকু, এই পিডিএফ গুলো কিন্তু তোমাদের আহ, কোথায়, হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা সবাই সেই গ্রুপে জয়েন করে যাবে, ঠিক আছে। আমি গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা সবাই সেখানে জয়েন করে যাবে, ঠিক আছে। আর সেখানে টোটাল পিডিএফ গুলো দেওয়া হবে। আর পরবর্তীকালে তোমরা যদি বলো জুম বা গুগল মিটে ক্লাস করবে, সেটাও কিন্তু করা সম্ভব হতে পারে, ঠিক আছে। তো আমরা সেটাও করতে পারি। তো চলো, তাহলে আমরা শুরু করি। তাহলে গুগল বা জুমে, মানে গুগল মিটে বা জুমে ক্লাস করলে পারে কি হবে, তোমাদের ভালো আরো গাইড করা যেতে পারে, ঠিক আছে। সেই জন্য তোমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করতে হবে এবং পরবর্তীকালে আমরা সেখানে লিঙ্কও দিয়ে দিতে পারবো, ঠিক আছে। পার্সোনাল ভাবে সেখানে গাইড করা যেতে পারে। তোমরা গুগল মিট বা জুমের থ্রুতে করা যেতে পারে এটা, ঠিক আছে। তো আমরা এখন আপাতত ইউটিউবে টোটালটা দিচ্ছি, তো সেটা করা যেতে পারে। তো তোমরা হোয়াটসঅ্যাপে সবাই কানেক্ট হও, তারপরে আমরা দেখছি। তো চলো, তাহলে দেরি না করে শুরু করি। ফার্স্ট, আমাদের এই যে জীবদের আমাদের মধ্যে যে সমস্ত যৌগগুলো পাওয়া যায়, সেই যৌগগুলোকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অজৈব যৌগ, একটা হচ্ছে জৈব যৌগ, ঠিক আছে। তো এইবার এইগুলোর মধ্যে আমরা দেখবো ফার্স্ট যে অজৈব যৌগ কোনগুলো। যদি আমরা দেখি অজৈব যৌগ, যেগুলো কি হচ্ছে গ্যাসীয় টাইপের, জল, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো অজৈব। আর জৈব যৌগ যেগুলো হচ্ছে আমাদের জীবদেহে তৈরি হচ্ছে। তো আমরা ফার্স্ট চলে যাই জল, আমরা ফার্স্ট চলে যাচ্ছি জল। যদি দেখি জল, জলের বৈশিষ্ট্য, তাহলে জল কি হচ্ছে, জল কিন্তু দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে তৈরি। তাহলে কয়টি হাইড্রোজেন পরমাণু নিয়ে তৈরি? দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে জল তৈরি হয় কিন্তু। এবং দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়। তাহলে আমরা কিন্তু যেগুলো মার্ক করছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয় এবং কোন বন্ধনী দিয়ে? সমযোজী বন্ধনী দিয়ে যুক্ত হয়, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, জল হলো হাইড্রোজেনের অক্সাইড, তাহলে জলের সংকেত কি? H2O। জলের সংকেত হচ্ছে H2O, হাইড্রোজেনের অক্সাইড। কোন বন্ধনী দিয়ে যুক্ত হয়? সমযোজী বন্ধনী দিয়ে যুক্ত হয়। 2 নম্বর কি বলছে, যেহেতু অক্সিজেন হাইড্রোজেনের চেয়ে বেশি, তাহলে দেখো H2O, এটা জলের সংকেত H2O। যেহেতু অক্সিজেন হাইড্রোজেনের চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে কে বেশি তড়িৎ ঋণাত্মক? অক্সিজেন। তার মানে অক্সিজেন হচ্ছে বেশি ঋণাত্মক আর হাইড্রোজেন হচ্ছে বেশি ধনাত্মক। তাই সমযোজী বন্ধন থেকে ইলেকট্রন অক্সিজেনের দিকে আকৃষ্ট হয়, ঠিক আছে। তাহলে তোমরা এটা দেখেছো এরকম ভাবে, অক্সিজেন এইদিকে হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন, এইভাবে করে। আর এগুলো বন্ধনীর নাম হচ্ছে সমযোজী বন্ধনী, সমযোজী বন্ধনী। এই বন্ধনীর নাম হচ্ছে সমযোজী বন্ধনী। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, না বুঝতে পারলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণু আংশিকভাবে ধনাত্মক চার্জ যুক্ত হয়। হাইড্রোজেন পরমাণু তাহলে আংশিকভাবে ধনাত্মক চার্জ যুক্ত হয়, ঠিক আছে। প্রতিটি জলের অণু একটি ডাইপোল হিসাবে চিহ্নিত হয়। তাহলে ডাইপোল হিসাবে জলের অণু ডাইপোল হিসাবে চিহ্নিত হয়, কারণ প্রত্যেকটি জলের অণু পাশের আরো দুটো জলের অণুকে অ্যাট্রাক্ট করতে পারে। ক্লিয়ার? জলে তাপের ধারণা খুব বেশি হয়, তাপ শক্তি বৃদ্ধি পেলেও জলের তাপমাত্রা তুলনামূলকভাবে সামান্য বৃদ্ধি পায়। তাহলে কি বলেছে, জলের তাপের জলে তাপের ধারণা খুব বেশি হয়, জলের তাপের ধারণা খুব বেশি হয়,
তাপ শক্তি বৃদ্ধি পেলেও জলের তাপমাত্রা কিন্তু খুব একটা বেশি বৃদ্ধি পায় না। ক্লিয়ার? তাহলে এইটুকু আমাদের এখান থেকে পড়তে হবে। এবার চলে আসে আমাদের দেহে জলের ভূমিকা। আমাদের দেহে জলের ভূমিকা কি? জল একটা গুরুত্বপূর্ণ দ্রাবক, খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা জানবো দ্রাবক, দ্রাব্য, ঠিক আছে, আর দ্রবণ কাকে বলে। সাপোজ ধরে নাও তুমি শরবত বানালে, শরবত বানালে, তাহলে শরবত এটা হচ্ছে এক রকমের দ্রবণ। দ্রবণ, শরবত হচ্ছে দ্রবণ। আচ্ছা, তাহলে শরবত বানাতে কি লাগে? জল প্লাস চিনি। চিনি। তাহলে এই জল আর চিনির মধ্যে যদি তোমরা চলে যাও, জল, জল কি? তাহলে একটা দ্রাবক, দ্রাবক, আর চিনি দ্রাব্য। ঠিক আছে? দ্রাবক, দ্রাব্য মানে যার মধ্যে অন্যান্য পদার্থগুলো গুলে যায় তাকে কিন্তু দ্রাবক বলা হয়। তাহলে কারণ কি হচ্ছে, জল একটা গুরুত্বপূর্ণ দ্রাবক, কারণ জল হলো মেরু বিশিষ্ট অথবা পোলার অণু। তাহলে জল হচ্ছে পোলার অণু। ঠিক আছে? আর সেই জন্যই পোলার যৌগগুলি সহজেই দ্রবীভূত হতে পারে। কোষের জৈব রাসায়নিক বিক্রিয়া এই জলীয় দ্রবণে ঘটে থাকে। তাহলে কোষের সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়া কিন্তু এই জলীয় দ্রবণে ঘটে থাকে। ঠিক আছে? ক্লিয়ার? তারপর চলে আসি, জলের দ্রবণীয়তার ধর্মের কারণে উদ্ভিদদের রস সরবরাহ, প্রাণীদের রক্ত সঞ্চালন, মলত্যাগ ও রেশন ইত্যাদি জলের মাধ্যমেই কিন্তু ঘটে। জলের উচ্চ তাপন ক্ষমতা বেশি থাকায় পরিবেশের তাপমাত্রার তারতম্য কোষীয় জলীয় দ্রবণে সংঘটিত হয়। তাহলে যত তাপমাত্রার তারতম্য এই জলীয় দ্রবণে সংঘটিত হয়। আর কি কাজে লাগে? আর যদি দেখি, দেখো, প্রাণীদের মধ্যে জল প্রোটোপ্লাজমকে সিক্ত রাখে। যেন আমাদের কোষের মধ্যে যে সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজমের মধ্যে যে আমাদের বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো আছে সেই কোষ অঙ্গাণুগুলোকে ভিজিয়ে রাখে। এবং খাদ্যের আদ্র বিশ্লেষণে আমরা যখন খাবার খাই, তখন আমাদের মুখ থেকে লালা ক্ষরিত হয়, সেই লালা খাবারগুলোকে ভিজিয়ে দেয়। ঠিক আছে? আচ্ছা, জীবের সমস্ত রকমের বিক্রিয়া জলীয় মাধ্যমে সমস্ত হয়। তাহলে আমাদের দেহে যত রকমের বিক্রিয়া হচ্ছে সব জলীয় মাধ্যমে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়। সেই জন্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বলেছে, খুব ইম্পর্টেন্ট পার্ট। কি নাম সেটার? ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বলেছে যে হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ বিকারক। তাহলে গুরুত্বপূর্ণ বিকারককে জল। ঠিক আছে? জল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিকারক। তাহলে এইটুকু হয়ে গেল আমাদের। নেক্সট চলে আসে আমরা অ্যাসিড। অ্যাসিড কি জিনিস? অ্যাসিড আমরা পড়বো এখন। অ্যাসিড, অ্যাসিডের বৈশিষ্ট্য খুব আসে। বলছে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দেয়। তাহলে VVI, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দেয়। অ্যাসিডের টেস্ট কিরকম? অ্যাসিডের টেস্ট হচ্ছে টক। অ্যাসিডের টেস্ট হচ্ছে টক। ঠিক আছে? অ্যাসিড জলীয় দ্রবণে ভেঙে H+ আয়ন তৈরি করে। যেমন আমরা একটা অ্যাসিডের উদাহরণ দিচ্ছি, দেখো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে H+, জলে যদি আমি ভাঙি H+, আর সাথে কি তৈরি হবে? H+ এর সাথে তৈরি হবে প্লাস Cl-। তাহলে দেখো, যে পদার্থগুলোকে জলীয় দ্রবণে ভাঙলে পরে H+ আয়ন তৈরি হবে তাকে কিন্তু অ্যাসিড বলা হবে। আর অ্যাসিডে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে। অ্যাসিডের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে, VVI। ক্লিয়ার? তারপরে চলে আসি জীবদেহে অ্যাসিডের ভূমিকা। জীবদেহে আমরা অ্যাসিডের ভূমিকা দেখবো। অ্যাসিড আমাদের দেহে কি কি কাজে লাগে? তাহলে দেখো, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করে। তাহলে অ্যামাইনো অ্যাসিড ওয়ান টাইপ অফ অ্যাসিড। ঠিক আছে? এই অ্যামাইনো অ্যাসিড থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিনের গঠনগত একক কি? প্রোটিনের গঠনগত একক কি কি? অ্যামাইনো অ্যাসিড। তাহলে মানে অ্যামাইনো অ্যাসিড দিয়েই প্রোটিন তৈরি হয়, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে প্রোটিন তৈরি হয়। তারপরে কি বলছে? ফ্যাটি অ্যাসিড অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? আমাদের লিপিড তৈরি করে। তাহলে তোমরা নাম শুনেছো যে আমাদের যে গল ব্লাডার, গল ব্লাডার থেকে বা আমাদের পিত্ত রস ক্ষরিত হয় বা পিত্ত লবণ, আর সেটাকে কি করে? সেটা হচ্ছে আমাদের ফ্যাটকে ভাঙে। ফ্যাটকে ভাঙে। ফ্যাটকে ভাঙলে পরে কি হয়? কি তৈরি হয় ফ্যাটকে ভাঙলে পরে? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি হয়। আর কি তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল তৈরি হয়। তাহলে ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে কি লিপিড তৈরি করে? লিপিড। লিপিডের আর একটা নাম হচ্ছে ফ্যাট। লিপিডের আর একটা নাম ফ্যাট। তাহলে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল, এই দুটো গ্লিসারল ওয়ান টাইপ অফ অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল মিলে কি তৈরি হয়? লিপিড তৈরি হয়। নেক্সট বলেছে আমাদের কোষে প্রোটোপ্লাজমে পিএইচ রক্ষণাবেক্ষণে সাহায্য করে। পিএইচ রক্ষণাবেক্ষণে সাহায্য করে আমাদের কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম আসে সেখানকার পিএইচ,
জেনারেলি পিএইচটা কি, পিএইচটা হচ্ছে কোনো পদার্থ কি হচ্ছে ক্ষার নাকি হচ্ছে অ্যাসিড সেটা নির্ণয় করার জন্য। যেমন পিএইচ স্কেলে 14 অব্দি থাকে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 অব্দি থাকে। 14 অব্দি থাকার পরে এখানে কি হচ্ছে, আমাদের স্বাদ যেটা সেটা হচ্ছে নিউট্রাল, জিরো ধরা হয়। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে জল থাকে, জল হচ্ছে না অ্যাসিড না ক্ষার। এবার সাতের থেকে যত উপরের দিকে যাব, সাতের থেকে যত উপরের দিকে যাব, তত বেশি কি হবে, ক্ষার হবে, তত বেশি ক্ষার হবে। তাহলে আর সাতের থেকে যত নিচের দিকে নামবো, তত বেশি অ্যাসিড তৈরি হবে, অ্যাসিড তৈরি হবে। তাহলে অ্যাসিড যদি সাতের নিচে হয় তাহলে অ্যাসিড, আর সাতের উপরে হলে ক্ষার। আমাদের রক্ত, রক্ত হচ্ছে 7.4, তাই তো, তার মানে আংশিক ক্ষারীয়। 7.4, তার মানে আমাদের রক্ত কিন্তু আংশিক ক্ষারীয়। ক্লিয়ার? তারপর চলে আসি, আরো কি বলছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এনজাইম সক্রিয় হিসাবে কাজ করে, এবং সেক্ষেত্রে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এনজাইম সক্রিয় হিসেবে কাজ করে। তোমরা ভালো করে জানবে যে আমাদের পাকস্থলীতে HCl অ্যাসিড থাকে, HCl অ্যাসিড থাকে। এই HCl অ্যাসিড কি করে, আমাদের আমাদের নাম শুনেছি আমরা পেপসিন, ঠিক আছে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে, আমাদের পেপসিনোজেনকে, আমাদের পাকস্থলীর মধ্যে থাকে পেপসিনোজেন, পেপসিনোজেনকে কিসে, পেপসিনে পরিণত করতে সাহায্য করে, পেপসিনে পরিণত করতে সাহায্য করে। আর এই পেপসিনোজেন হচ্ছে ইনঅ্যাক্টিভ কন্ডিশন, ইনঅ্যাক্টিভ, এ কাজ করতে পারে না। আর পেপসিন হচ্ছে কাজ করতে পারবে অ্যাক্টিভ কন্ডিশন। ক্লিয়ার? আচ্ছা, আর আমাদের কিছু কিছু অ্যাসিড কি হচ্ছে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। রক্ত ও মূত্রে পিএইচ বজায় রাখে আমাদের এই অ্যাসিড, রক্তে আর মূত্রে পিএইচ বজায় রাখে আমাদের এই অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট চলে আসে আমরা ক্ষার। আমাদের ক্ষারে দেখি কি আছে, বলছে ক্ষারের বৈশিষ্ট্য। ফার্স্ট চলে আসি ক্ষারের বৈশিষ্ট্য। তাহলে ক্ষার কি করে, লাল লিটমাসকে নীল করে দেয়। তাহলে দেখো এখানে একটু উল্টাপাল্টা হয়ে যাবে। অ্যাসিড, অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল করে দেয়, ঠিক আছে। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দেয়, তেমন ভাবে আর যদি ক্ষার দেখি, মানে বেস, বেস কি করে, লালকে নীল করে দেয়, ঠিক আছে। বেস, ক্ষার লালকে নীল করে দেয়, ঠিক আছে। তারপরে চলে আসছে আমাদের, তাহলে ক্ষার কেমন টেস্ট, স্বাদে কষা। যেমন তোমাদের মুখে যখন যদি সাবানের ফেনা ঢুকে যায় বা সাবান একটু ঢুকে যায়, তাহলে বুঝতে পারবে যে কেমন টেস্টটা, ঠিক আছে। এবার ক্ষার জলীয় দ্রবণে, ক্ষার জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে কি তৈরি করে, ক্ষার জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে OH তৈরি করে। OH, যেমন আমরা এইচ কে ভাঙছিলাম কি, সরি অ্যাসিডকে দেখেছিলাম যে H+ তৈরি করে, ঠিক আছে। তেমন ভাবে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি ক্ষারের, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটাকে ভাঙলে Na+OH-, তাহলে দেখো OH আয়ন তৈরি করছে। আর যদি সেটা অ্যাসিড হতো, যদি অ্যাসিড হয় HCl, এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড, তাহলে এটা ভাঙলে কি হতো, H++Cl-। তাহলে তোমরা খালি পার্থক্যটা দেখতে পাচ্ছ, H+ হচ্ছে, তোমার পার্থক্যটা দেখতে পাচ্ছ, H+ হচ্ছে। এবার জীবদেহে ক্ষারের ভূমিকা, জীবদেহে ক্ষারের ভূমিকা কি? জীবদেহে ক্ষারের ভূমিকা যদি দেখি আমরা, তাহলে ক্ষার আমাদের দেহে কি কি কাজে লাগে। তাহলে ক্ষার যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে একটা জিনিস মনে রাখবে, যখন অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করবে, তখন কিন্তু লবণ প্লাস জল তৈরি হবে। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি তৈরি হবে, লবণ এবং জল তৈরি হবে। বুঝতে পারলে তো? আচ্ছা, তারপরে তাহলে তোমরা আরেকটা জিনিস দেখে রাখছো, আমাদের যখন বলি না যে পেটে অ্যাসিডিটি হয়ে গেছে, অ্যাসিডিটি হয়ে গেছে, তার মানে অ্যাসিড ফর্ম করছে, তখন আমরা ইনো এই সমস্ত জিনিসগুলো খাই, কারণ ওর মধ্যে প্রচুর পরিমাণে ক্ষার আছে। তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ এবং জল তৈরি করবে। ক্লিয়ার? আচ্ছা, আর কি করছে, তাহলে ক্ষার দেখো, ক্ষারের দুটো উদাহরণ দিচ্ছে, KOH, NaOH, ঠিক আছে।
কোষীয় প্রোটোপ্লাজমে পিএইচ এর রক্ষণাবেক্ষণ করে, এটা আমরা জানি। মানব দেহের অগ্নাশয় রসে, অন্ত্রের রসে এবং পিত্ত রসে সব ক্ষারীয়। তাহলে অগ্নাশয়, তাহলে যতগুলো, এই যে এখানে যতগুলো নাম করলাম, অগ্নাশয় মানে অগ্নাশয় থেকে যে রস বেরোচ্ছে, অন্ত্র মানে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র থেকে যেগুলো বেরোচ্ছে, এবং পিত্ত রস, ঠিক আছে, যতগুলো আছে তাদের পিএইচ কিন্তু, ক্ষারের পিএইচ কিন্তু 7 এর চেয়ে বেশি হবে। 7 এর চেয়ে বেশি হবে কিন্তু। তাহলে কত চেয়ে বেশি হবে? 7-এর চেয়ে বেশি হবে। 7-এর চেয়ে বেশি হলেই ক্ষার, ঠিক আছে, আর 7-এর চেয়ে কম হলে সেটা কিন্তু অ্যাসিড। আর আরেকটা লাস্ট পয়েন্ট আমরা দেখলাম, অ্যাসিডের মতনই মূত্র বা রক্তে পিএইচ এর রক্ষণাবেক্ষণে সাহায্য করে। ক্লিয়ার? এবার নেক্সট চলে আসছে লবণ। লবণ তোমরা নাম তো বুঝেই গেছো। তাহলে লবণ কি হচ্ছে? যখন অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করবে তখন কি তৈরি হবে? লবণ তৈরি হবে। তখন কি হবে? লবণ তৈরি হবে। ঠিক আছে, লবণ তৈরি হবে। আচ্ছা, যখন অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু সম্পূর্ণরূপে পারমাণবিক ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয় তখন প্রশম লবণ তৈরি হয়। যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড, আমরা যে লবণগুলো খাচ্ছি, ঠিক আছে, উৎপন্ন হয়। আর যখন এটি আংশিকভাবে প্রতিস্থাপিত হয় তখন বায়োকার্বন। তার মানে কি হচ্ছে? যখন অ্যাসিড আর ক্ষার ফুললি ভাবে বিক্রিয়া করবে তখন কি হবে? প্রশম লবণ উৎপন্ন হবে। তখন কি হবে? প্রশম লবণ। আর যখন আংশিকভাবে বিক্রিয়া করবে তখন কি হচ্ছে? বাইকার্বনেট লবণ তৈরি হবে। এবার চলে আসি, লবণ আমাদের দেহে কি কি কাজে লাগে? লবণ আমাদের দেহে কি কি কাজে লাগে? যেমন পিত্ত লবণ। পিত্ত লবণের নাম কি? সোডিয়াম টাইকোলেট। তাহলে সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট, ঠিক আছে। লাইপেজ মানে লিপিডকে ভাঙে, যেমন পিত্ত লবণ। পিত্ত লবণ মানে পিত্তাশয় থেকে, যেমন পিত্ত লবণ কোথা থেকে তৈরি হচ্ছে? আমাদের লিভার থেকে তৈরি হয়। লিভার থেকে কোথায় জমা হয়? এসে গল ব্লাডারে বা পিত্তথলিতে জমা হয়। আর সেইটা কি করে? পিত্ত লবণ কি করে? আমাদের যে লিপিড খাচ্ছি, আমরা যে চর্বি জাতীয় জিনিস খাচ্ছি, ফ্যাট জাতীয় জিনিস খাচ্ছি, সেগুলোকে ভাঙে। ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম, সেগুলোকে ভেঙে কি করি তৈরি করে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ঠিক আছে, এগুলো তৈরি করে। আচ্ছা, তারপরে কি হচ্ছে? ক্যালসিয়াম কার্বন ও ক্যালসিয়াম ফসফেট দাঁত ও হাড়ের বিকাশে সাহায্য করে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট ওয়ান টাইপ অফ সল্ট এবং ক্যালসিয়াম ফসফেট এরাও কিন্তু ওয়ান টাইপ অফ সল্ট। এরা কিন্তু আমাদের দাঁত ও হাড়ের বৃদ্ধিতে সাহায্য করছে। এরা কিন্তু আমাদের দাঁত ও হাড়ের বৃদ্ধিতে সাহায্য করছে। বিভিন্ন অ্যাসিড লবণ, এখানে নাম দেওয়া আছে, মানুষের কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। ঠিক আছে, থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য আয়োডিন যুক্ত লবণ দরকার। আমাদের দেহ, আমাদের দেহে একটা গ্রন্থি আছে, সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থিটা কোথায় আছে? যদি আমরা দেখি, থাইরয়েড গ্রন্থিটা আমাদের এই যে গলার যে খাদ্য নালী আছে, খাদ্য নালীর দুপাশে থাইরয়েড গ্রন্থি থাকে। আর থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণ হয়, থাইরক্সিন। আর এই থাইরক্সিন হরমোনকে কি বলছে? ক্যালোরিজেনিক হরমোন বলা হয়, ক্যালোরি জেনিক হরমোন বলা হয়। আর এই থাইরক্সিন হরমোনের যদি কম ক্ষরণ হয় তাহলে কি হচ্ছে? গলগণ্ড রোগ হচ্ছে। থাইরক্সিন হরমোন কম ক্ষরণে গলগণ্ড রোগ হয়, আমরা কিন্তু এটা জানি, তাই তো? তো এবার সরি, থাইরক্সিন হরমোন বেশি ক্ষরণে গলগণ্ড রোগ হয়। এবার এই থাইরক্সিন হরমোন তৈরি করার জন্য কিন্তু আমাদের কিন্তু আয়োডিন লাগবে। আয়োডিন লাগবে, প্রচুর পরিমাণে আয়োডিন লাগবে। আর পাহাড়ি এলাকার মাটিতে আয়োডিনের প্রচুর পরিমাণে থাকে না, কমতি ঘাটতি থাকে। আর তার জন্য কিন্তু পাহাড়ি এলাকার লোকেদের গলগণ্ডটা বেশি হয়। ঠিক আছে, তারপরে কি বলছে? এনজাইমের সক্রিয় হিসাবে কাজ করে। আর লাস্টে বেলা কি আছে? লবণ রক্ত ও প্রস্রাবের পিএইচ স্থিতিশীল রাখে। তাহলে এই অবধি আমরা অ্যাসিড, ক্ষার আর বিভিন্ন লবণ সম্পর্কে পড়ে নিলাম। তারপর চলে আসি আমরা নেক্সট, জৈব অণু। জৈব অণুতে কি? জৈব অণু বা বায়োমলিকুল, ঠিক আছে, বলছে জৈব অণু বা বায়োমলিকুল সেই সমস্ত প্রয়োজনীয় অজৈব এবং জৈব রাসায়নিক উপাদান যা জীবদেহে পাওয়া যায়। তাহলে যেটা জীবদেহে পাওয়া যায় সেটা হচ্ছে জৈব অণু। এখানে কিছু নাম দেওয়া আছে, একটা হচ্ছে মাইক্রো মলিকুল, একটা হচ্ছে ম্যাক্রো মলিকুল। মনে রাখবে, ম্যাক্রো মানে হচ্ছে বড়, বড়, আর মাইক্রো মানে হচ্ছে ছোট, ছোট। মাইক্রো মলিকুল হলো ক্ষুদ্র সরল গঠনযুক্ত জৈব অণু, খুব ছোট, যেটাকে বলা হয় গ্লুকোজ, ঠিক আছে। আর ম্যাক্রো মলিকুল হচ্ছে বড়, জটিল আকৃতি, সেগুলো হচ্ছে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আরেকটা এক্সাম্পল দিই আমি টোটাল তোমাদের সুবিধার জন্য। আমরা একটু আগে অ্যামাইনো অ্যাসিড নাম বললাম, তাহলে
অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মাইক্রো 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 আর অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিন হচ্ছে ম্যাক্রো, মানে বড়। আবার যদি আরেকটা এক্সাম্পল দিই খুব ছোট্ট করে, আমরা নিউক্লিক অ্যাসিড যেটা বলা আছে, নিউক্লিক অ্যাসিড যেটার আরেকটা নাম আমরা বলতে পারি ডিএনএ কিংবা আরএনএ বলতে পারি। এবার এই নিউক্লিক অ্যাসিড তাহলে কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে ম্যাক্রো ম্যাক্রো কিন্তু এই নিউক্লিক অ্যাসিড ম্যাক্রো মানে বড়, কিন্তু তৈরি হলো কি দিয়ে? মাইক্রো নিয়ে। মাইক্রোর নাম কি? নিউক্লিওটাইড নিউক্লিওটাইড নিউক্লিওটাইড। এটা নিউক্লিওটাইড কি কি নিয়ে তৈরি হয়? একটা পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, এই তিনটা মিলে নিউক্লিওটাইড তৈরি ছিল। আর অনেকগুলো নিউক্লিওটাইড মিলে আমাদের ডিএনএ বা আরএনএ তৈরি হয়। বুঝতে পারলে ম্যাক্রো আর মাইক্রো গুলো। এবার চলে আসি মাইক্রো মলিকুল গুলো আরেকটু ডিটেলসে যাবো। কি কি বলা আছে চলো দেখি। ফার্স্টে আছে আমাদের সরল শর্করার বৈশিষ্ট্য। আমরা মাইক্রো মলিকুল ছোটগুলো পড়বো। তাহলে সরল শর্করার বৈশিষ্ট্য কি কি আছে? দেখুন, সরল শর্করা হলো কার্বন, যেমন সরল শর্করা মানে কি? C6H12O6। তাহলে এর মধ্যে কি আছে? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে তৈরি হচ্ছে। তাহলে কার্বন কয়টা আছে? কার্বন 6টা, হাইড্রোজেন 12টা আর অক্সিজেন 6টা। তার মানে কি 6:12:6, তার মানে কি 1:2:1। তাহলে আমাদের কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের পরিমাণ কত? যদি 1:2:1 অনুপাতে আমরা নেব। আর এগুলো কি হচ্ছে? গ্লুকোজ খেতে কিরকম টেস্টি হয়? মিষ্টি হয়। ঠিক আছে, গ্লুকোজ খেতে মিষ্টি হয়। এবার জলে সহজে দ্রবীভূত হয়, তাহলে কিন্তু জলে সহজেই মিশে যায় এবং দ্রবণ তৈরি করে। তাহলে জলে সহজেই মিশে যাবে এবং দ্রবণ তৈরি করবে। এবার জৈবনিক প্রক্রিয়ার ভূমিকা বলছে, এই যে এই গ্লুকোজ কি কাজে লাগে, তাহলে এর ভূমিকাটা আমরা দেখি। ভূমিকাটা যদি দেখি আমরা, তাহলে কি আছে? দেখো, গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এটা এক ধরনের হেক্সোস বলা হচ্ছে। হেক্সোস কেন বলা হচ্ছে? দেখো, কার্বনের আছে 6, কার্বন কয়টা আছে? 6টা, সেই জন্য হেক্সোস বলা হচ্ছে। ঠিক আছে। আর এই গ্লুকোজ হলো কোষের শক্তির প্রাথমিক উৎস। তাহলে আমাদের কোষের শক্তি কোথা থেকে পায়? আমাদের কোষের ম্যাক্সিমাম শক্তি প্রাথমিক উৎস হচ্ছে আমাদের গ্লুকোজ থেকে পায়। ঠিক আছে। এবার মানুষ সহ বেশিরভাগ প্রাণীদের রক্ত শর্করা হচ্ছে গ্লুকোজ। রক্তের মধ্যে যে শর্করাটা থাকে সেটা হচ্ছে গ্লুকোজ। কোষগুলি রক্ত থেকে গ্লুকোজ শোষণ করে এবং এই আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোকে আলটিমেটলি যে কোনো খাবারই খাই না কেন সেটাকে গ্লুকোজে কনভার্ট করা হয় এবং সেটা আস্তে আস্তে রক্তে মেশে এবং রক্ত থেকে বিভিন্ন কোষে কোষে প্রেরিত হয়। ঠিক আছে। আর তোমরা সেই পদ্ধতি পড়েছো, শ্বসন, সেই পদ্ধতির নাম হচ্ছে শ্বসন। তারপরে কি বলছে? এগুলো বিভিন্ন প্রয়োজনীয় জৈব যৌগ গঠনে সাহায্য করে, যেমন রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, যেটার নাম শুনেছো, ডিএনএ, ডিএনএ আবার আরএনএ, আরএনএ তৈরি করতে কাজে লাগে। ঠিক আছে। যার আর একটা নাম হচ্ছে পেন্টোজ। ঠিক আছে। তাহলে ডিএনএ, ডিঅক্সিরাইবোজ শর্করা এরকম একটা শর্করা ছিল, আর আরএনএ তো এরকম একটা শর্করা ছিল। তাহলে সেগুলো অ্যাকচুয়ালি গ্লুকোজ। ক্লিয়ার? সেলুলোজ গঠনের সময় গ্লুকোজের প্রয়োজন হয়। সেলুলোজ গঠনে উদ্ভিদের কোষ প্রাচীর কি নিয়ে তৈরি হয়? উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ। আর এই সেলুলোজ গঠন করতে কিন্তু আমাদের কিন্তু গ্লুকোজ প্রয়োজন হয়। তাহলে দেখো, লাইনগুলো কিন্তু ছোট ছোট কিন্তু এর মধ্যে প্রচুর ডেটা আছে কিন্তু। ঠিক আছে। আর সেই জন্য তোমাদের পুরো বইটা, ক্লাস 9-এর যে সেকেন্ড চ্যাপ্টার, বইয়ের মধ্যে অনেক অনেক ডিটেলস গল্প আকারে লেখা আছে। ঠিক আছে। সেই জায়গা থেকে এগুলো কিন্তু জিস্ট করা হয়েছে। ঠিক আছে। তো এইটুকু পড়লে পরেই হয়ে যাবে, এইটুকু পড়ো। ঠিক আছে। ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার তোমরা করে দিতে পারবে। ঠিক আছে। তোমরা, আমি জানি তোমরা আগে অলরেডি পড়া হয়ে গেছে ক্লাস 9-10 এর বই। আমরা জাস্ট একবার ঝালাই করে নিচ্ছি, যেগুলো ভুলে গেছি সেগুলোকে আরেকবার রিকল করিয়ে নেওয়ার চেষ্টা করছি। ক্লিয়ার? চলনের সময় ফ্রুক্টোজ শুক্রাণুর জন্য পুষ্টি প্রদান করে। হ্যাঁ, এবার কি বলেছে? যে ফ্রুক্টোজ যেমন যখন শুক্রাণু মেয়েদের ভ্যাজাইনাতে পড়বে, তখন কি হচ্ছে? এই শুক্রাণুকে মুভ করানোর জন্য, শুক্রাণুকে মুভ করানোর জন্য শুক্রাণু তো পুষ্টি লাগবে। সেই পুষ্টিটা কে দিচ্ছে? ফ্রুক্টোজ দিচ্ছে। সেই পুষ্টিটা কে দিচ্ছে? ফ্রুক্টোজ দিচ্ছে। ক্লিয়ার? মেয়েদের দেহে কিন্তু এই ফ্রুক্টোজটা থাকে না।
কি, যখন সিমেন্টটা মানে বীর্যটা মেয়েদের ভ্যাজাইনাতে পড়ে, তখন এই ছেলেদের এই বীর্যের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, গ্লাইকোজেন উৎপাদনের জন্য গ্লুকোজ, গ্লাইকোজেন নাম শুনেছো, গ্লাইকোজেন গ্লুকোজকে গ্লাইকোজেন পরিণত করে। তার মানে আমাদের দেহে সঞ্চিত খাদ্য, অ্যানিম্যালদের অ্যানি অ্যানিম্যালদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। ক্লিয়ার? আর যদি বলা হয় উদ্ভিদদের, তাহলে কি বলবো, উদ্ভিদদের হচ্ছে স্টার্চ। উদ্ভিদদের, তাহলে অ্যানিম্যালদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। গ্লাইকোজেন উদ্ভিদদের সঞ্চিত খাদ্য স্টার্চ। উদ্ভিদদের সঞ্চিত খাদ্য স্টার্চ। আর এই গ্লাইকোজেন, গ্লাইকোজেন আসলো কোথা থেকে? গ্লাইকোজেন আসলো, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, আমরা যে খাবার খাচ্ছি সেগুলো হচ্ছে গ্লুকোজ, C6H12O6। আর এই গ্লুকোজকে কে ইনসুলিন গ্লাইকোজেন বানিয়ে দিচ্ছে, আর কোথায় জমা রাখছে? যকৃৎ ও পেশিতে জমা রাখছে। ক্লিয়ার? তারপরে চলে আসি, নেক্সট চলে আসি আমরা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড একটা মাইক্রোমলিকুল। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মাইক্রো মাইক্রোমলিকুল। মাইক্রো মানে ছোট। এবার এই অ্যামাইনো অ্যাসিড যদি আমরা দেখি, অ্যামাইনো অ্যাসিডের একদিকে NH2 গ্রুপ, এটাকে কি বলা হয়? অ্যামাইনো গ্রুপ। আর একদিকে COOH গ্রুপ বা কার্বক্সিল গ্রুপ থাকে। তাহলে অ্যামাইনো অ্যাসিডের একদিকে NH2 গ্রুপ বা অ্যামাইনো গ্রুপ, আর একদিকে কি গ্রুপ থাকে? আর একদিকে আমাদের কার্বক্সিল গ্রুপ থাকে। এবার যদি দেখি এটা, এর মধ্যে কি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং বেশ কিছু সালফার নিয়ে গঠিত। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড কি কি নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যারা সালফার নিয়ে গঠিত। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই চার্জ যুক্ত হতে পারে, মানে পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে। ঠিক আছে, যেহেতু এরা দুটোই হতে পারে, সেই জন্য এদেরকে কি বলা হয় আমাদের, দেখুন, এতে কি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডে দু রকম চার্জ থাকতে, যেমন ধনাত্মকও চার্জ থাকতে পারে এবং ঋণাত্মকও চার্জ থাকতে পারে। কিন্তু আরেকটা মানে ভালো কথা বলেছে, দেখো এখানে বলছে এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যামাইনো গ্রুপও থাকে এবং কার্বক্সিল গ্রুপও থাকে। তাই জন্য এদেরকে কি বলা হচ্ছে? অ্যাম্ফিটেরিক যৌগ বলা হচ্ছে। তাহলে অ্যামাইনো অ্যাসিডকে কি বলা হচ্ছে? অ্যাম্ফিটেরিক যৌগ বলা হয়। আর এগুলো অম্লীয় হতে পারে, মানে অ্যাসিডও হতে পারে, আবার বেসও হতে পারে, মানে ক্ষারও হতে পারে, আবার নিউট্রালও হতে পারে, এগুলো হতে পারে। এবার এই অ্যামাইনো অ্যাসিডের কাজ কি? অ্যামাইনো অ্যাসিডের কাজ কি? এই অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে, প্রোটিন সংশ্লেষের জন্য 20টি অ্যামাইনো অ্যাসিড দরকার। যেন আমাদের দেহে যে প্রোটিন তৈরি হয়, আর সেই প্রোটিন তৈরি করার জন্য 20 রকমের অ্যামাইনো অ্যাসিড, ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিড দরকার পড়ে। এবং যেমন কি ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, আইসোলিউসিন, লিউসিন। ঠিক আছে, এই সমস্ত মানবদেহে সংশ্লিষ্ট হয় না। তাহলে এই যে যে এখানে নাম দেওয়া আছে, এইগুলো কিন্তু এইগুলো কিন্তু আমাদের দেহে সংশ্লিষ্ট হয় না, মানে আমাদের দেহে তৈরি হয় না। আমরা কি করি? খাদ্যের মাধ্যমে নিই। আর সেই জন্য এই অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তাহলে তোমাকে জিজ্ঞেস করবো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কোনগুলো? তাহলে যেগুলো আমাদের দেহে তৈরি হয় না, আমরা খাদ্যের মাধ্যমে নিই। আমরা খাদ্যের মাধ্যমে নিই, সেগুলো হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। কি কি? দেখো, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, এগুলো আমাদের দেহে খুবই ইম্পর্টেন্ট। তাহলে কয়টা আছে? টোটাল গুণে দেখবে একটা একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কয়টা? আটটা। আর টোটাল অ্যামাইনো অ্যাসিড কয়টা ছিল? 20টা। ক্লিয়ার? আর 12টা তাহলে পরিহার্য। তারপরে কি বলছে, নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিড থেকে যে প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হবে তাকে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া বলে। তাকে কি বলা হয়? নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া বলা হয়। নেক্সট চলে আসছে আমাদের ফ্যাটি অ্যাসিডের বৈশিষ্ট্য। এগুলি বিশেষত হাইড্রোকার্বন শৃঙ্খল এবং কার্বক্সিল গ্রুপে যুক্ত। তাই তো? ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাটি অ্যাসিড হচ্ছে হাইড্রোকার্বন, মানে হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি, এবং কার্বক্সিল গ্রুপও থাকছে। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড হলো একটি অ্যাম্ফিপ্যাথিক, একটু আগেই বললাম যে দেখো, কার্বক্সিল গ্রুপও থাকছে, আবার অ্যামাইনো গ্রুপও থাকছে, হাইড্রোকার্বন, তাদের হাইড্রোফিলিক বা জলাকোষী থাকে। ঠিক আছে, আর এখান থেকে কিছু পড়তে হবে না ফ্যাটি অ্যাসিডের। তো আমাদের জৈবনিক প্রক্রিয়ায় ফ্যাটি অ্যাসিড কি কাজে লাগে দেখি আমরা। বলছে এই ফ্যাটি অ্যাসিড
অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? লিপিড তৈরি করে। আমরা একটু আগে লিপিডকে ভাঙলে পারে কি পেয়েছিলাম? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল পেয়েছিলাম, তাই না? তাহলে দেখো সেই ফ্যাটি অ্যাসিড অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, মানে ফ্যাটি অ্যাসিড অ্যালকোহলের সাথে প্লাস গ্লিসারল, অ্যালকোহল মানে গ্লিসারলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? লিপিড তৈরি করছে। শ্বসনের সময় কোষীয় শ্বসন বস্তুর রূপে ফ্যাটি অ্যাসিড জারিত হলে যথেষ্ট পরিমাণে শক্তি তৈরি হয়। ফ্যাটকে জারিত হলে পারে, ফ্যাটকে যদি আমরা জারিত করি, তাহলে 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে সবচেয়ে বেশি। এটা হচ্ছে ফ্যাটকে জারিত করলে। প্রোটিন প্লাস C6H12O6 কে 4.1 বা 4.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন। তাহলে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হচ্ছে কোথায়? ফ্যাটে। এবার বলেছে একাধিক PUFA মানে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে দ্বিবন্ধনী ফ্যাটি অ্যাসিড রক্তে কোলেস্টেরল কমায়। তাহলে যেটা ফুফা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের দ্বিবন্ধনীযুক্ত ফ্যাটি অ্যাসিড। কিছু ফ্যাটি অ্যাসিড মানবদেহে সংশ্লিষ্ট হয় না, যদিও সেগুলো মানবদেহে বৃদ্ধির জন্য দরকারি। তাহলে আর সেগুলোকে কি বলা হয়? অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। তাহলে যেটা আমাদের দেহে তৈরি হবে না কিন্তু আমাদের বৃদ্ধির জন্য খুবই দরকার, সেগুলোকে বলা হয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। আর সেগুলোই কি হচ্ছে? পুফা প্রকৃতির হয়, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন লিউকোনিক অ্যাসিড, তারপর হচ্ছে এই সমস্ত গুলো আছে। এবার নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএ এর গঠনগত একক, তাই তো? নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএ এর গঠনগত একক। আমরা যদি একটা ডিএনএ তৈরি করি, তাহলে দেখবো আমরা ডিএনএ এরকম দুটো স্ট্যান্ড আছে পেন্টোজ শর্করার। এগুলো হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। দেখো 5টা বাহু আছে, এগুলো সব সুগার। এই সুগারকে জয়েন করেছে আবার ফসফেট দিয়ে জয়েন হয়েছে, বা ফসফরিক অ্যাসিড দিয়ে। আর এর মাঝে কি আছে? এর মাঝে আছে নাইট্রোজেন বেস, A11T G111C আমি আমার ইচ্ছা মতো দিলাম। তাহলে দেখো একটা ফসফেট, একটা নাইট্রোজেন বেস এবং একটা সুগার। ফসফেট, নাইট্রোজেন বেস, সুগার, এই যে তিনটা, বা এই দিকেও যদি তুমি কাউন্ট করো তাহলে সেম ভাবে আসছে, তাই না? এইগুলোকে একটাকে কি বলা হয়? নিউক্লিও নিউক্লিওটাইড। এগুলোকে এক একটাকে কি বলা হয়? নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড কি কি নিয়ে তৈরি হচ্ছে? নিউক্লিওটাইড তৈরি হচ্ছে কি? ফসফেট প্লাস সুগার প্লাস নাইট্রোজেন বেস। আমরা ছোটবেলায় নন্টে ফন্টে দেখেছি, তাই তো? নন্টে প্লাস ফন্টে প্লাস স্যার, এই তিনজন মিলে নন্টে ফন্টে হয়েছিল। আর এইটাই অ্যাকচুয়ালি নিউক্লিওটাইড, ঠিক আছে। আর এই অনেকগুলো নিউক্লিওটাইড মিলে কি তৈরি হচ্ছে? ডিএনএ বা আরএনএ তৈরি হচ্ছে। তাহলে নিউক্লিওটাইড গুলি পেন্টোজ শর্করা বা ডিঅক্সি রাইবোজ শর্করা বা রাইবোজ শর্করা নিয়ে গঠিত। তাহলে এইগুলো এইগুলো এক একটা ডিঅক্সি রাইবোজ শর্করা বা রাইবোজ শর্করা। তার সাথে কি আছে? নাইট্রোজেন ঘটিত ক্ষার। নাইট্রোজেন ঘটিত ক্ষার কি হতে পারে? হতে পারে মানে অ্যাডিনিন, সাইটোসিন, গুয়ানিন, তারপরে থায়ামিন, এই 4টা হতে পারে। তাহলে এগুলো আছে। আরেকটা হতে পারে ইউরাসিল, তাই তো? এগুলো নিয়ে গঠিত। তার সাথে আর কি কি থাকছে? এখানে টোটালটাই দেওয়া আছে। আচ্ছা, ডিএনএ তে থাকে, দেখো ডিএনএ তে ইউরাসিল থাকে না। এটা ইউরাসিলটা কোথায় থাকে? আরএনএ তে থাকে, ঠিক আছে। তাহলে ইউরাসিল কোথায় থাকে? আরএনএ তে থাকে। আর কি থাকে? ফসফেট গ্রুপ, ক্লিয়ার। আচ্ছা, এবার চলে আসি নিউক্লিওসাইড তৈরির জন্য নিউক্লিওটাইড গঠনে পেন্টোজ শর্করা একটি ক্ষারক পরস্পরের সাথে যুক্ত এবং সহজে জল ও ক্ষারকে দ্রবীভূত হয়। এবার চলে যায় আমাদের এই নিউক্লিওটাইডের ভূমিকাতে চলে যায়। নিউক্লিওটাইডের ভূমিকা কি বলছে? দেখো বলছে ফসফোডাইএস্টার বন্ড প্রচুর পরিমাণে নিউক্লিওটাইড সংযুক্ত থাকে নিউক্লিক অ্যাসিড গঠন করে। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে নিউক্লিক অ্যাসিড তৈরি করে। আর যেটা হচ্ছে আমাদের আরএনএ হতে পারে কিংবা ডিএনএ হতে পারে, ঠিক আছে। এগুলো হতে পারে। এছাড়া যেমন দেখো বলছে হায়ার নিউক্লিওটাইড হলো অসংখ্য ফসফেট গ্রুপযুক্ত নিউক্লিওটাইড। তাহলে অনেকগুলো ফসফেট মিলে যে নিউক্লিওটাইডটা তৈরি হয় সেগুলো হচ্ছে হায়ার নিউক্লিওটাইড। যেমন অ্যাডিনোসিন ডাইফসফেট, তার মানে এটিপি এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে 3টা ফসফেট আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট,
ঠিক আছে? উভয়ের মধ্যে ৩টা ফসফেট আছে, মানে টিপি মানে ট্রাইফসফেট, মানে ৩টা করে ফসফেট। এগুলোকে ভেঙে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা হয় এবং বিভিন্ন বিপাক কাজে ব্যবহার করা হয়। সেই জন্য এটিপি কে কি বলা হয়? এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি। এটিপি কে বলা হয় এনার্জি কারেন্সি। তার মানে হায়ার নিউক্লিওটাইড গুলোকে কি বলা হয়? এনার্জি কারেন্সি। তারপর চলে আসি ম্যাক্রোমলিকুল। ম্যাক্রোমলিকুল কোনগুলো? জটিল শর্করা বৈশিষ্ট্য, যেগুলো আমরা এবারে ম্যাক্রো চলে আসবো, মানে মাইক্রো কমপ্লিট এবং অনেকগুলো মাইক্রো মিলে কি তৈরি হয়? ম্যাক্রো তৈরি হয়। এবং এই ম্যাক্রোগুলি এবার আমরা দেখব। বলছে দুই বা ততোধিক একক শর্করা যখন গ্লাইকোসাইটিক বন্ড দিয়ে, তার মানে দুটোর বেশি গ্লুকোজ যদি গ্লাইকোসাইটিক বন্ড দ্বারা, কোন বন্ড দ্বারা? গ্লাইকোসাইটিক বন্ড। গ্লুকোজের সাথে গ্লুকোজ যুক্ত হয়, সেটা হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ড। তাহলে দুটো গ্লুকোজ কোন বন্ড দ্বারা যুক্ত হবে? গ্লাইকোসাইটিক বন্ড দ্বারা। গ্লাইকোসাইটিক বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে জটিল শর্করা তৈরি করে, ঠিক আছে? তার মানে C6H12O6 এর সাথে আরেকটা C6H12O6, দুটো, এই বন্ডটার নাম কি? তাহলে এই বন্ডটার নাম হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ড, ঠিক আছে? তারপরে চলে আসি, দুটি একক শর্করা মিলিত হয়ে কি তৈরি করে? দ্বি শর্করা তৈরি করে। তার মানে ল্যাকটোজ এবং সুক্রোজ, এরা হচ্ছে সবাই দ্বি শর্করা। তাহলে দুটি একক শর্করা তৈরি হয়, একক শর্করা মিলে দ্বি শর্করা তৈরি করে। এগুলো জলে দ্রবীভূত এবং প্রকৃত দ্রবণ তৈরি করে থাকে। এগুলোর স্বাদে কিরকম হয়? মিষ্টি হয়। অলিগোস্যাকারাইড কি? অলিগোস্যাকারাইড হচ্ছে 2 থেকে 10-এর কম, 2-এর বেশি, 10-এর কম, এইরকম অনেকগুলো গ্লুকোজ মিলে গ্লাইকোসাইটিক বন্ড দিয়ে যুক্ত হয়ে কি তৈরি করে? আমাদের অলিগোস্যাকারাইড। তাহলে দেখো, দুটো যদি গ্লুকোজ মিলে যদি স্যাকারাইড তৈরি করে, সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। এবং 2-এর বেশি, 10-এর কম, এরকম যদি অনেকগুলো গ্লুকোজ মিলে আর তার সাথে গ্লাইকোসাইটিক বন্ড দিয়ে যদি তৈরি হয়, তাহলে সেগুলোকে বলা হচ্ছে অলিগোস্যাকারাইড, ঠিক আছে? আর একটা হচ্ছে পলিস্যাকারাইড, যেটা হচ্ছে 10-এর বেশি। তাহলে কি হচ্ছে? দুটো ডাই, ডাই মানে হচ্ছে দুই, অলিগো, অলিগো, অলিগো হচ্ছে 2-এর বেশি, 10-এর কম। আর হচ্ছে পলি, পলি হচ্ছে 10-এর বেশি, 10-এর বেশি লাগবে, ক্লিয়ার? 10-এর চেয়ে বেশি হলে পরে সেগুলো হচ্ছে। আর উদাহরণগুলো, পলিস্যাকারাইড হচ্ছে শ্বেতসার, গ্লাইকোজেন, ঠিক আছে? উদাহরণগুলো কিন্তু খুব ভিভিআই। এবার এই যে জটিল শর্করাগুলো, এই জটিল শর্করাগুলো আমাদের কি দরকার সেগুলো আমরা দেখবো। এই জটিল শর্করাগুলো দেখো, হজমের সময় জটিল শর্করা বা স্টার্চ বিশ্লিষ্ট হয়ে, তার মানে আমরা যে খাবারগুলো খাচ্ছি, ঠিক আছে, বা আমাদের দেহে যে শ্বেতসার, সরি শ্বেতসার বলছি, গ্লাইকোজেন, আর উদ্ভিদদের দেহে যে শ্বেতসার বা স্টার্চ জমা হচ্ছে, সেইগুলোকে ভাঙলে পরে আবার সরলে পরিণত হবে। যেমন গ্লাইকোজেনকে ভাঙলে পরে আবার গ্লুকোজেই পরিণত হয়। তার মানে আমাদের যখন যখন শক্তির দরকার পড়বে, তখন তখন আমরা এই গ্লাইকোজেনকে ভাঙবো। তার মানে আমাদের শরীরে যখন গ্লুকোজ বেশি হয়ে যাবে, ইনসুলিন গ্লুকোজকে গ্লাইকোজেন বানিয়ে দেবে। আর গ্লাইকোজেনটা কি হবে? গ্লাইকোজেনটা আমাদের আমাদের লিভার কিংবা মাসেলসে জমা থাকবে। আবার যখন আমাদের দেহে শক্তি দরকার পড়বে, তখন গ্লাইকোজেনকে ভেঙে আবার গ্লুকোজ বানিয়ে নেবে, ক্লিয়ার? আচ্ছা, যকৃৎ ও পেশিতে শক্তি সরবরাহ করে বা সঞ্চয় করে, এবং এটি কোষপ্রাচীর গঠনে, যেমন উদ্ভিদদের কোষপ্রাচীর সেলুলোজ, আর সেলুলোজ অনেকগুলো এই আমাদের জটিল শর্করা নিয়ে তৈরি। তারপরে আরো আছে, যেমন হেপারিন। হেপারিন নাম শুনেছো? যেমন রক্তকে জমাট বাঁধতে দেয় না। এই সমস্ত জিনিস তৈরি করতেও আমাদের কিন্তু এই জটিল শর্করা লাগে। তারপর চলে আসি আমরা প্রোটিন। প্রোটিনের বৈশিষ্ট্য দেখবো আমরা। প্রোটিন আমরা একটু আগে কি বললাম? অনেকগুলো পলিপেপটাইড, মানে প্রোটিনের গঠনগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এবার অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে একটা পলিপেপটাইড, পলিপেপটাইড চেন তৈরি করে। আর অনেকগুলো পলিপেপটাইড চেন দিয়ে কি তৈরি হয়? আমাদের প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? আর এই প্রোটিনগুলো প্রাকৃতিকভাবে অ্যামফোটেরিক, অ্যামাইনো গ্রুপও থাকে এবং কার্বক্সিল গ্রুপও থাকে। সেই জন্য অ্যামফোটেরিক বলা হয়, কারণ অ্যামাইনো অ্যাসিডে আমরা দেখেছিলাম অ্যামাইনো গ্রুপ থাকে, NH2 গ্রুপ ছিল, NH2 গ্রুপ ছিল, আর একদিকে COOH গ্রুপ ছিল। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলেই যদি আমাদের এই প্রোটিনটা তৈরি হয়, তাহলে সেটাও অ্যামফোটেরিক। বলছে প্রোটিন জলে দ্রবীভূত কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। তাহলে প্রোটিন কিন্তু জলে দ্রবণীয়, জলে ভাঙতে পারে কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। তবে প্রোটিন উত্তপ্ত হলে পরে জমাট বাঁধে, যেমন আমাদের ডিমের যে
কুসুমের বাইরে যে জলের মতন একটা জেলির মতো পদার্থ থাকে, ওর মধ্যে কি থাকে, অ্যালবুমিন থাকে। ঠিক আছে, তো দেখো ওই ডিমকে যদি আমরা হিট করি তাহলে কিন্তু ভেতরে জমাট বেঁধে সাদা হয়ে যায়। সেই জন্য বলছে প্রোটিনকে যদি উত্তপ্ত করি তাহলে প্রোটিন চিনবে কি করে, যদি কোনো কিছু তিনটা টেস্ট টিউবের মধ্যে তিন রকমের জিনিস দেওয়া আছে তাহলে প্রোটিন কি করে চিনবে, যেটাকে হিট করলে জমাট বেঁধে যাবে সেটা হচ্ছে প্রোটিন। যেমন ডিম সিদ্ধ করলে পরে সাদা অংশ জমাট বেঁধে যায়। এবং কোষের প্রোটিন বাফার হিসেবে কাজ করে, কোষের প্রোটিন বাফার হিসেবে কাজ করে। এবং প্রোটিন অণুগুলি স্থিতিস্থাপক প্রকৃতি হয়, প্রোটিন অণু সহজে ছেড়ে না। তাহলে প্রোটিন গুলো হচ্ছে স্থিতিস্থাপক হয় বলে কিন্তু প্রোটিন গুলো সহজে ছেড়ে না। ক্লিয়ার? এবার আমাদের যে প্রোটিনের ভূমিকাতে চলে যায়, প্রোটিনের ভূমিকা কি বলছে, জৈবনিক প্রক্রিয়া প্রোটিনের ভূমিকা। প্রোটোপ্লাজম তৈরির পাশাপাশি দেখো আমাদের কোষ পর্দা যখন তৈরি করব, কোষ পর্দা তৈরি করার জন্য, এবং কোষ পর্দার মধ্যে আমরা দেখছিলাম লিপিড প্লাস প্রোটিন প্লাস লিপিড নিয়ে তৈরি হচ্ছে। তাহলে দেখো আমাদের কোষ পর্দা তৈরি করার সময় কিন্তু আমাদের প্রোটিন লাগছে, আর এই প্রোটিনগুলি গাঁথা আছে। সমস্ত এনজাইম সংরক্ষণের জন্য প্রোটিন প্রয়োজন। ঠিক আছে, সংশ্লেষের জন্য, মানে যত রকম এনজাইম এনজাইম বা উৎসেচক উৎসেচক তৈরি হয়, সেইগুলো তৈরি করার সময় কিন্তু আমাদের প্রোটিন দরকার। তার মানে সমস্ত এনজাইমই কিন্তু ওয়ান টাইপ অফ প্রোটিন বলা যেতে পারে। শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন ও হিমোসায়ানিন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে, দেখো হিমোগ্লোবিলিন, তাহলে হিমোগ্লোবিলিন, হিম হিমো হিমো হিমোগ্লোবিলিন, গ্লোবিন, তাহলে হিম হচ্ছে লোহা আর গ্লোবিলিন হচ্ছে প্রোটিন। তাহলে দেখো হিমোগ্লোবিলিন ওয়ান টাইপ অফ প্রোটিন। ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোম গুলি হিস্টোন প্রোটিন। তাহলে দেখো আমরা ক্রোমোজোম নাম শুনেছি, আমাদের যে ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোম গুলো কিভাবে তৈরি হয়, এইটা হচ্ছে ডিএনএ, এইটা হচ্ছে ডিএনএ, আর এই ডিএনএ এর সাথে আমাদের কি প্রোটিন যুক্ত হয়, হিস্টোন প্রোটিন যুক্ত হয়। এটা একটা হিস্টোন প্রোটিন, এটা হিস্টোন প্রোটিন, এটা হিস্টোন প্রোটিন, আর সাথে আমাদের কি আছে, এই ডিএনএ গুলো হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে 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 ক্রোমোজোম তৈরি করে। তাহলে এই ডিএনএ আমরা জানি নেগেটিভ চার্জ যুক্ত, ডিএনএ কি নেগেটিভ চার্জ যুক্ত, আর হিস্টোন প্রোটিন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। সেই জন্য ডিএনএ হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি করতে পারে। কিন্তু এই ইউক্যারিওটিক কোষে কিন্তু হিস্টোন প্রোটিন থাকে। ঠিক আছে, আর নন হিস্টোন আর প্রোক্যারিওটিক কোষে কিন্তু হিস্টোন প্রোটিন নিয়ে ক্রোমোজোম তৈরি হয় না। প্রোটিন ভিত্তিক অ্যান্টিবডি গুলো, যে অ্যান্টিবডি গুলো প্রোটিন ভিত্তিক মানে প্রোটিন দিয়ে তৈরি হয়, সেগুলো জীবাণুকে মারতে সাহায্য করে এবং রক্ততঞ্জনীয় উপাদান গঠনে সাহায্য করে আমাদের কিন্তু এই প্রোটিন। চলে আসি নেক্সট, লিপিড। লিপিড কি বলছে, লিপিড হলো এস্টার। লিপিড কি, লিপিড হচ্ছে এস্টার যা অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিড। লিপিড আমরা একটু আগেই জানলাম, লিপিড মানে হচ্ছে ফ্যাট, লিপিড মানে হচ্ছে ফ্যাট। ফ্যাট, তাহলে ফ্যাটকে ভাঙলে পারে কি তৈরি হবে, ফ্যাটকে ভাঙলে পারে ফ্যাটি অ্যাসিড আর প্লাস গ্লিসারল তৈরি হবে বা অ্যালকোহল তৈরি হবে, গ্লিসারল বা অ্যালকোহল তৈরি হবে। লিপিড যখন ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহলের মিশ্রণ থেকে উৎপন্ন হয় তখন তাকে সরল লিপিড বলা হয়। ঠিক আছে, সরল লিপিড বলা হয়। আর যেগুলো কি হচ্ছে, লিপিডের সাথে অন্য কিছু যুক্ত হয়ে থাকে, যেমন ফসফোলিপিড। আমাদের যে কোষ পর্দা তৈরি হয়, কোষ পর্দার মধ্যে যে লিপিডটা থাকে, এইরকম যে লিপিডটা থাকে, সেটার নাম হচ্ছে ফসফোলিপিড। কি লিপিড, ফসফোলিপিড। তার মানে সেখানে লিপিড লিপিড প্লাস ফসফেট থাকে, ফসফেট থাকে। তাহলে যখন লিপিডের সাথে অন্য কোনো কিছু যুক্ত হয়ে থাকবে, যখন লিপিডের সাথে অন্য কোনো অলিপিড পদার্থ যুক্ত হয়ে থাকবে, ঠিক আছে, সেগুলোকে বলা হয় যৌগিক লিপিড, সেগুলোকে কি বলা হয়, যৌগিক লিপিড। ক্লিয়ার? আচ্ছা, এই লিপিডের কোনো গন্ধ, স্বাদ এবং গন্ধ থাকে না। সেই জন্য তুমি তেল খাবে, দেখো খাসির চর্বি খাবে, কোনো স্বাদ পাবে না। জলে দ্রবীভূত না হলেও ইথার আর লিপিড কিন্তু জলে কখনো গলে না, লিপিড জলে গলে না। লিপিডকে গুলতে গেলে পরে কি করতে হবে, ক্লোরোফর্ম লাগবে, নাহলে ইথার লাগবে, এই সমস্ত মধ্যে লাগবে। এবার লিপিড আমাদের কি কাজ করে, লিপিডগুলি দেহ সংরক্ষিত খাদ্য হিসেবে লিপিডগুলো জমা থাকে। ঠিক আছে, আমরা বলি না পেটে চর্বি জমে গেছে, ফ্যাট জমে গেছে, সেগুলো অ্যাকচুয়ালি লিপিড। ঠিক আছে, আর যখন আমরা না খেয়ে থাকবো আস্তে আস্তে সেই লিপিড গুলো ভেঙে আস্তে আস্তে শক্তি তৈরি হবে। ঠিক আছে, উদ্ভিদদের মোম বাষ্পমোচন প্রতিরোধ করে। তাহলে উদ্ভিদদের দেহে মোম, মোম বলতে সেই কিউটিক্যালের লেয়ারটাকে বলা হচ্ছে, ওয়াক্সের লেয়ারটাকে বলা হচ্ছে, যেটা বাষ্পমোচন রোধ করে। ঠিক আছে, এবং মৌমাছিরা সেই মোম বা লিপিড লিপিড দিয়ে কি তৈরি করে, বাসা তৈরি করে। ফসফোলিপিড কোষ পর্দা উৎপাদন, তাহলে আমি একটু আগে বললাম যে ফসফোলিপিড সেটা হচ্ছে কোষ পর্দা তৈরি করতে সাহায্য করে। এবার লিপিড দ্রাবক হিসেবে কাজ করে। দ্রাবক কি বললাম, যার মধ্যে দ্রব্য গুলে যায়।
ঠিক আছে, দ্রাব্য গুলে যায়। তাহলে এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে এরা হচ্ছে কিন্তু জলে দ্রবীভূত হয় না, এরা লিপিডে দ্রবীভূত হয়। ঠিক আছে, আর কিছু কিছু লিপিড আছে আমাদের স্টেরয়েড হরমোন তৈরি করে। ক্লিয়ার? এবার চলে আসি আমরা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি বলছে? নিউক্লিক অ্যাসিড আমরা নিউক্লিওটাইড নিয়ে তৈরি হচ্ছে। নিউক্লিক অ্যাসিড দেখো ফসফোডাইএস্টার বন্ড প্রচুর পরিমাণে নিউক্লিওটাইড যুক্ত হয়। কিরকম ভাবে দেখো, এটা আমরা বলছিলাম ডিঅক্সি রাইবোস শর্করা, তাই তো? এটা ধরে নাও ডিঅক্সি রাইবোস শর্করা। এবার এই ডিঅক্সি রাইবোস শর্করাকে যুক্ত করেছে ফসফেট, তাহলে ফসফেট একটা সুগারকে একটা সুগারকে জয়েন করছে, এই বন্ধনীটার নাম হচ্ছে এস্টার, এস্টার বন্ধনী। তাহলে একটা ফসফেট কয়টা সুগারকে জয়েন করছে? দুটোকে। তাহলে এই জন্য এদের নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। ঠিক আছে, তাহলে নিউক্লিক অ্যাসিড তৈরি করার সময় প্রচুর পরিমাণে ফসফোডাইএস্টার বন্ড লাগে। অসংখ্য রাইবোনিউক্লিওটাইড সম্বন্ধ গঠিত আরএনএ তৈরি হয়। ঠিক আছে, এবং এর সাথে কি আছে, নাইট্রোজেন বেস যুক্ত থাকে। ঠিক আছে, আর আমরা এই পার্টটা আরো কোথায় পড়বো, তার পরের চ্যাপ্টারটাই আমরা আরো ডিটেলসে পড়বো, যেমন কিভাবে ডিএনএ তৈরি হচ্ছে। এবার জৈবনিক প্রক্রিয়ায় এই নিউক্লিক অ্যাসিডের ভূমিকা কি? মানে সমস্ত ডিএনএ এবং আরএনএ এবং ভাইরাসের নিউক্লিক অ্যাসিড জেনেটিক বস্তু রূপে কাজ করে। ঠিক আছে, আমাদের ডিএনএ আরএনএ তৈরি করতে কিন্তু নিউক্লিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট, দরকার লাগবেই লাগবে। ঠিক আছে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে আরএনএ, ট্রান্সফার আরএনএ এবং রাইবোজোমাল আরএনএ। নাম শুনেছো, আরআরএনএ, টিআরএনএ, আর একটা হচ্ছে এমআরএনএ, এই তিনটার কাজ। নেক্সট চলে আসি আমরা ভিটামিন। ভিটামিন। ভিটামিন কি? যে জৈব পরিপোষক শক্তি উৎপাদন করে না। তাহলে যে পদার্থগুলো শক্তি উৎপাদন করবে না, আমরা খাচ্ছি বাট শক্তি উৎপাদন করবে না, তাহলে কি করবে? আমাদের স্বাভাবিক বৃদ্ধি, পুষ্টি এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে, তাকে ভিটামিন বলা হয়। তাকে কি বলা হয়? ভিটামিন বলা হয়। ঠিক আছে, আর ভিটামিন আমাদের দেহে খুবই দরকারি উপাদান, যেটা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য। ঠিক আছে, আর এইটুকু তোমরা একটু দেখে নেবে। এবার ভিটামিনের সাধারণ বৈশিষ্ট্য বলছে, ভিটামিন এক ধরনের জৈব অনুঘটক। ভিটামিন এক ধরনের জৈব অনুঘটক। ক্লিয়ার? তার মানে এর মধ্যে অন্যান্য পদার্থগুলো মিশে যেতে পারে বা বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। প্রতিদিন খাবারে ভিটামিন অল্প পরিমাণে পাওয়া যায়। ভিটামিন এনজাইমের সাথে বিক্রিয়া সহ সহ এনজাইম তৈরি করে হিসাবে কাজ করে, লাগবে না। বেশিরভাগ ভিটামিন বিপাকের সময় নষ্ট হয়ে যায়। তাহলে বেশিরভাগ ভিটামিন যখন আমরা খাবার হজম হয়, ঠিক আছে, তখন নষ্ট হয়ে যায়। পাচন ক্রিয়া মানে পাচন, দেখো বিপাক মানে রাসায়নিক বিক্রিয়ার কথা বলা হচ্ছে, আর পাচন ক্রিয়া মানে ডাইজেশনের কথা বলা হচ্ছে। ভিটামিন জল ও স্নেহ উভয়ে, জলেও দ্রবীভূত আর স্নেহ পদার্থ দ্রবীভূত, মানে এ, ডি, ই, কে, এই ভিটামিন গুলো হচ্ছে জলে দ্রবীভূত হয় না, স্নেহ পদার্থ। আর বি আর সি হচ্ছে জলে দ্রবীভূত হয়। ক্লিয়ার? নেক্সট চলে আসি মানব দেহে ভিটামিন এ বা রেটিনলের ভূমিকা। আমরা বিভিন্ন রকমের ভিটামিন দেখবো। ঠিক আছে, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? খুব ইম্পর্টেন্ট। ভিটামিন এ এর রাসায়নিক নাম, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কি কাজ করে? বৃদ্ধিতে সাহায্য করে, রেটিনার রড কোষ গঠনে সাহায্য করে এবং তাতে করে রাতকানা প্রতিরোধে সাহায্য করে। তাহলে রাতকানা প্রতিরোধে সাহায্য করে কে? আমাদের ভিটামিন এ। রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে এবং জারণ প্রতিরোধ ক্ষমতা। তাহলে আমাদের ভিটামিন এ কি করে? আমাদের রাতকানা প্রতিরোধে সাহায্য করে। ঠিক আছে, রাতকানা প্রতিরোধ। আরেকটা কাজ আছে, এই ভিটামিন এ কারোর শরীরে যদি ভিটামিন এ কম হয়ে যায়, তাহলে কি হবে? তাদের টোড স্কিন মানে স্কিনের মধ্যে গুটি গুটি গুটি, ব্যাঙের যেরকম স্কিন হয় সেরকম গুটি গুটি কিন্তু তৈরি হয়ে যাবে ভিটামিন এ থেকে। ঠিক আছে, ভিটামিন এ এর হবে। তারপরে মানবদেহে ভিটামিন ডি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ঠিক আছে, কি কি দেখো, ক্যালসিয়াম ও ফসফেট শোষণে সাহায্য করে, দাঁত ও হাড় গঠনে সাহায্য করে। ভিটামিন ডি এর যদি কমতি হয় তাহলে কিন্তু রিকেট রোগ হবে। তাহলে ভিটামিন ডি এ কি হচ্ছে? ভিটামিন ডি এর জন্য রিকেট রোগ হয়। তারপরে চলে আসি ভিটামিন ই, যার রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। কোথায় থাকে? মায়ের স্তনের দুগ্ধ বৃদ্ধি করে, সন্তান উৎপাদনের শক্তি বাড়ায়। তার মানে যদি কোনো মহিলার ভিটামিন ই এর ঘাটতি হয় তাহলে কিন্তু তার বন্ধ্যাত্ব হয়ে যাবে। ঠিক আছে, তার বন্ধ্যাত্ব হয়ে যাবে। আর যদি প্রেগনেন্ট অবস্থায় ভিটামিন ই এর ঘাটতি হয় তাহলে তার কি হচ্ছে? বাচ্চা নষ্ট হয়ে যাবে, তার বাচ্চা নষ্ট হয়ে যাবে। তারপরে ভিটামিন কে, যার আরেকটা নাম হচ্ছে ফাইলোকুইনিন। তাহলে ভিটামিন কে এর আরেকটা নাম হচ্ছে ফাইলোকুইনিন। ঠিক আছে,
এই ভিটামিন কি হচ্ছে আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে এবং প্রথমবিন সংশ্লেষে সাহায্য করে। তার মানে রক্ত তঞ্চনের একটা উপাদান হচ্ছে প্রথমবিন, এগুলো তৈরি করতে সাহায্য করে। লাস্ট চলে আসে মানবদেহে ভিটামিন বি কমপ্লেক্স। লাস্ট চলে আসে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে বি কমপ্লেক্স এর ভূমিকা, বি কমপ্লেক্স মানে অনেকগুলো বি, ঠিক আছে, বি কমপ্লেক্স যত ধরনের বি আছে সবগুলোকে মিলে বি কমপ্লেক্স বলা হয়। তাহলে ভিটামিন বি ওয়ান, যার আরেকটা নাম হচ্ছে থিয়ামিন, ঠিক আছে, কি করছে, কার্বোহাইড্রেট বিপাক এবং মস্তিষ্কের শর্করা অক্সিডেশন মানে শর্করাকে ভাঙতে সাহায্য করছে, ঠিক আছে, এবং ফ্যাট সংশ্লেষে সাহায্য করছে। ভিটামিন বি এর বি টু এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন, ঠিক আছে, কি বলছে এটা, আমাদের শর্করাকে ফ্যাটে রূপান্তরিত করছে। ভিটামিন বি এইট, প্যান্থোথিনিন, সবগুলো ভিটামিনের রাসায়নিক নাম কিন্তু তোমাদের পড়তে হবে, ভিভিআই, ঠিক আছে। তার মধ্যে আমাদের কোনটা কোনটা বেশি পড়তে হবে আমাদের বলে দিচ্ছি। একটা হচ্ছে ভিটামিন বি সিক্স, ঠিক আছে, সে সাথে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আচ্ছা, আর কি হচ্ছে ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড কি করছে, ফলিক অ্যাসিড যদি দেখি আমরা, ফলিক অ্যাসিড তাহলে আমরা দেখবো আরবিসি তৈরিতে সাহায্য করছে, তাই তো। আচ্ছা, আরবিসি তৈরিতে সাহায্য করছে, তাহলে ফলিক অ্যাসিড কি করছে, আমাদের আরবিসি তৈরি করতে সাহায্য করছে, খুব ইম্পর্টেন্ট। আরবিসি তৈরি করতে সাহায্য করছে হচ্ছে ফলিক অ্যাসিড। আর এখানে আরেকটা বাকি থেকে গেল, আরেকটা বাকি থেকে গেল হচ্ছে আমাদের এইটা বিএস নামে পরিচিত, যেটাকে বলা হয় নিয়াসিন নিকোটিনিক অ্যাসিড, ঠিক আছে। এটা হচ্ছে পেলেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটা কি কাজ করে, পেলেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, পেলেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপরে চলে আসি লাস্ট আমাদের মানবদেহে ভিটামিন সি বা সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে সি কি কাজ করে, দেখো সি আমাদের স্কারভি প্রতিরোধ করে, সি আমাদের স্কারভি প্রতিরোধ করে। তাহলে সি কি কাজ করে, সি হচ্ছে আমাদের স্কারভি প্রতিরোধ করে, সি হচ্ছে আমাদের স্কারভি প্রতিরোধ করে, তাই তো। আর রোগ, দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, এই সমস্ত কাজগুলো করে। তাহলে আজকে আমরা কিন্তু এই অবধি কমপ্লিট করলাম, ঠিক আছে, ভিটামিন সি এর ভূমিকা অবধি। আমরা নেক্সট ক্লাসে বাদ বাকি টোটালটা কমপ্লিট করব, ঠিক আছে, এইভাবে করে আমরা ক্লাস 9 এবং 10 এর পুরো সিলেবাসটাই কমপ্লিট করব কিন্তু, ঠিক আছে। তারপরে আমরা যদি সময় থাকে তাহলে কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো। তো যাই হোক, এই পুরো পিডিএফটা আমরা কোথায়, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে করা হয়েছে সেখানে আমি দিয়ে দিচ্ছি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। আর তোমরা সেগুলো কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে, না পড়লে পরে কিন্তু একটু অসুবিধা হবে। আর তোমরা যদি চাও সেই ক্ষেত্রে আমরা কিন্তু গুগল মিটে বা জুমেও কিন্তু ক্লাস করাতে পারি, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য। কিন্তু এবার কিন্তু সিলেকশন নিতে হবে, এরকম টার্গেট নিয়ে নাও, হয় এবার নয়তো নেভার, ঠিক আছে। চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে থ্যাংক ইউ অনেক, টাটা।